আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের সঙ্গে আমি আছি মোসাম্মদ সুরায়া সুলতানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় সপ্তম, যার শিরোনাম মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির উপর তৃতীয় ক্লাস আজকে হবে তোমাদের সঙ্গে আমার। তো প্রথমে আমরা জেনে নিই যে আজকের আলোচ্য বিষয়সমূহ: মুদ্রাস্ফীতির কারণ, বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ, বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব এবং বাংলাদেশে মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে জেনে নিই আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো। বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে তোমরা। বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা করতে পারবে। এর সাথে সাথে মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায় সম্পর্কে জানতে পারবে এবং তা বিশ্লেষণ করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা পড়ব মুদ্রাস্ফীতির কারণ সম্পর্কে। দেখো কি বলা হয়েছে যে মুদ্রাস্ফীতির কারণসমূহকে 4টি শ্রেণীতে বিভাজন করা যায়, যথা চাহিদা বৃদ্ধিজনিত কারণ। এই কারণগুলো কি কি? অর্থের যোগান বৃদ্ধি, সরকারের বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, উদার ঋণ নীতি, জনসংখ্যা বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। এর ফলে সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই যে চাহিদা বৃদ্ধিজনিত কারণে এই কারণগুলোর জন্য সামগ্রিক চাহিদা বাড়ছে এবং মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে, এটা আমরা এখন চিত্রের সাহায্যে দেখব। চিত্রে ভূমি অক্ষে উৎপাদন ওয়াই এবং লম্ব অক্ষে দাম স্তর পি দেখানো হয়েছে। পূর্ণ নিয়োগ অবস্থায় আমাদের যোগান কি থাকবে? স্থির থাকবে। যোগান রেখা, সামগ্রিক যোগান রেখা স্থির। এটা হলো আমার প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা, যা যোগান রেখার সাথে আমার কি করেছে? এ বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করেছে। এ বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করেছে। এই অবস্থায় আমার পুনর্নিয়োগ উৎপাদন হচ্ছে কত? পুনর্নিয়োগ উৎপাদন আমাদের ওয়াই এফ। পুনর্নিয়োগ উৎপাদন ওয়াই এফ, তার মানে উৎপাদনের পরিমাণ ও ওয়াই এফ। এই অবস্থায় আমাদের দাম হচ্ছে কত? পি ওয়ান। এখন বলা হচ্ছে যে কারণগুলো দেখানো হলো, অর্থের যোগান বৃদ্ধি থেকে বা জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পর্যন্ত যে কারণগুলো দেখানো হলো, সেই কারণের কি হয়? সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। তাহলে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় তাহলে এ ডি ওয়ান রেখা আমার কি হবে? উপরের দিকে স্থানান্তরিত হবে। এ ডি টু, এ ডি টু, এ ডি টু এস রেখার সাথে বি বিন্দুতে ভারসাম্য তৈরি করেছে। এক্ষেত্রে আমাদের দামের পরিমাণ আমরা কত পাচ্ছি? পি টু, অর্থাৎ পি ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে আমাদের পি টু হলো দাম। পি ওয়ান পি টু পরিমাণ দাম বৃদ্ধি পেল। এইখানে কি হলো? দামের পরিমাণ বি এ বা পি ওয়ান পি টু পরিমাণ বৃদ্ধি পেল। এই দাম স্তর বৃদ্ধির কারণে আমার কি হচ্ছে? মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। তাহলে এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ আমার কত? পি ওয়ান পি টু বি এ পরিমাণ। এটাই হচ্ছে আমার কি? ব্যয় বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতির পরিমাণ। এইভাবে ব্যয় বৃদ্ধির ফলে, চাহিদা বৃদ্ধিজনিত কারণে ব্যয় বৃদ্ধির ফলে, দাম স্তর বৃদ্ধির ফলে আমার কি হয়? মুদ্রাস্ফীতির দেখা দেয়। এর পরের কারণ হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতির ব্যয় বৃদ্ধিজনিত কারণ। ব্যয় বৃদ্ধি পাই কি কি কারণে? শ্রমিক অসন্তোষের ফলে, হরতাল ধর্মঘটের কারণে উৎপাদন
হ্রাসের ফলে ব্যয় বৃদ্ধি পায়, বেতন ও মজুরি বৃদ্ধি, সরকারের পরোক্ষ কর বৃদ্ধির ফলে দাম স্তর বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় সেবার মূল্য বৃদ্ধি যেমন বিদ্যুৎ, গ্যাস, পানির একক প্রতি দাম বৃদ্ধি এবং বাজারে একচেটিয়া মালিকানার প্রভাব সক্রিয় থাকলে পণ্যদ্রব্যের দাম বাড়বে। এর ফলে কি হবে? এই ব্যয় বৃদ্ধির কারণে আমাদের কি হবে? মুদ্রাস্ফীতি দেখা দিবে। এখন আমরা এভাবে কি হবে ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়, এই বিষয়টা আমরা এখন চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করব। একইভাবে আমরা কি করব? চিত্রের ভূমি অক্ষ উৎপাদন ওয়াই এবং লম্ব অক্ষে দাম স্তর পি দেখাবো, দাম স্তর পি এবং উৎপাদন ওয়াই। এখন বলা হচ্ছে যে সামগ্রিক চাহিদা রেখা আমাদের কত? এ ডি, যার প্রাথমিক যোগান রেখা AS1 এর সাথে কোথায় ভারসাম্য প্রতিষ্ঠিত করেছে? E0 বিন্দুতে। তাহলে এই অবস্থায় আমাদের উৎপাদন হচ্ছে কত? Y0 বা YF, Y0 বা YF যে কোনো লেটার দ্বারা ডিনোট করতে পারো, আমরা প্রথম ক্লাসে সেটা শিখেছি। আর দাম হচ্ছে আমাদের কত? P0, দাম হচ্ছে আমাদের কত? P0। তারপর AD1 সামগ্রিক চাহিদা প্রাথমিক সামগ্রিক যোগান রেখার সাথে E0 বিন্দুতে ভারসাম্য প্রতিষ্ঠিত করেছে এবং এক্ষেত্রে আমাদের ভারসাম্য দাম কত? P0 এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ আমাদের কত? ও Y0, অর্থাৎ Y0 বিন্দুতে আমরা উৎপাদন পাচ্ছি। তাহলে বলা হচ্ছে যে ব্যয় বৃদ্ধির কারণে আমার কি হবে? যোগান বাড়বে। যোগান যদি বাড়ে তাহলে আমাদের কি হবে? ব্যয় বৃদ্ধির কারণে যদি অর্থের সামগ্রিক যোগান রেখা যদি আমার বাড়ে তাহলে আমার যোগান রেখা কি হবে? উপরের দিকে স্থানান্তরিত হবে। উপরের দিকে দিলাম, অর্থাৎ এখানে কি হবে? আমার সামগ্রিক চাহিদা স্থির থেকে সামগ্রিক যোগানের পরিমাণ কমে যাবে, বাড়বে না, বাড়বে না। সামগ্রিক যোগান যদি কমে যায় তাহলে আমার যোগান রেখা কি হবে? উপরের দিকে স্থানান্তরিত হবে। হলো, তাহলে কি হবে? এই বিন্দুতে নতুন ভারসাম্য প্রতিষ্ঠিত হচ্ছে E1 বিন্দুতে, ফলে আমার কি দামটা বৃদ্ধি পাচ্ছে। দাম যখন বৃদ্ধি পাচ্ছে তখন P0 থেকে দাম P1 বিন্দুতে চলে যাবে। এই P0 P1 হচ্ছে কি আমার মুদ্রাস্ফীতির পরিমাণ। সুতরাং আমরা দেখতে পেলাম যে ব্যয় বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এর পরের কারণ হচ্ছে আমাদের কি? যে বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার কারণেও মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থনীতিবিদ গুনার মির্ডাল এবং পি স্টেটেন দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল অর্থনীতির উপর গবেষণা করে বা পর্যবেক্ষণ করে এ ধরনের মুদ্রাস্ফীতির ধারণা দেন যে বাজার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা, যেমন সিন্ডিকেট গঠন, একচেটিয়া কারবার ইত্যাদির কারণে কি হয়? মুদ্রাস্ফীতি দেখা দেয়। এর পরের কারণ হচ্ছে যে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মুদ্রাস্ফীতি সৃষ্টিতে ভূমিকা রাখে। এই চারটা কারণে মূলত কি হয়? মুদ্রাস্ফীতি দেখা দেয়। এটা হলো মুদ্রাস্ফীতির কারণ, নরমাল কারণ। এখন আমরা দেখব যে বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ কি? কজেস অফ ইনফ্লেশন ইন বাংলাদেশ। এক নম্বর কারণ দেখো যে অর্থের যোগান বৃদ্ধি। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে অর্থের যোগান তুলনামূলকভাবে আগের চেয়ে কি বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সরকার কৃষি খাত থেকে শুরু করে বিভিন্ন খাতের উন্নয়নের জন্য, জনগণের কল্যাণের জন্য অর্থ সরবরাহ করছে, যার কারণে কি দেখা দিচ্ছে? মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে উৎপাদন হ্রাস। স্বাধীনতা যুদ্ধের পরে অর্থনীতির যে অবস্থা ছিল সে অবস্থা এমন খারাপ অবস্থা ছিল যে উৎপাদনের পরিমাণ প্রায় কমে গিয়েছিল। আস্তে আস্তে সেখান থেকে উৎপাদনের পরিমাণ বাড়ানো হলেও বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা, তারপরে দুর্নীতি ইত্যাদির কারণে উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। এই উৎপাদন হ্রাসের কারণে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার কারণে
মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে বাংলাদেশে। এরপরে তৃতীয় কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যা যত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তত কি আমাদের উৎপাদন সে হারে কিন্তু বাড়ছে না, যার ফলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে আমাদের মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। চতুর্থ কারণ হলো উৎপাদন ব্যয় বৃদ্ধি। উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণ রয়েছে সে সমস্ত উপকরণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়, উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এজন্য কি হচ্ছে যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। এরপরের কারণ হচ্ছে খাদ্য সমস্যা। বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা, দুর্নীতি প্রভৃতি কারণে খাদ্য ঘাটতি থেকেই যাচ্ছে, যেটার কারণে কি হচ্ছে আমাদের দ্রব্যমূল্যটা বাড়ছে। এর ফলে মুদ্রাস্ফীতি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি। আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে কি হচ্ছে, মুদ্রাস্ফীতি আমাদের বাড়ছে প্রতিনিয়ত। আমদানি নিয়ন্ত্রণ, এর পরের বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হচ্ছে আমদানি নিয়ন্ত্রণ। সংরক্ষণমূলক নীতির কারণে আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে। এর পরের কারণ হচ্ছে রপ্তানি বৃদ্ধি। সমসাময়িক সময়ে বাংলাদেশে কিছু দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে ওই সমস্ত দ্রব্যের বাজার অভ্যন্তরে কি হচ্ছে, অর্থের যোগানটা, ওই সমস্ত দ্রব্যের যোগানের পরিমাণ কমে যাচ্ছে। যেহেতু যোগান কমছে এজন্য ওই সমস্ত দ্রব্যের দাম অভ্যন্তরীণ বাজারে বাড়ছে, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে বা মুদ্রাস্ফীতির পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। এর পরের কারণ হচ্ছে উদার ঋণ নীতি। বাণিজ্যিক ব্যাংকসমূহের উদার ঋণ নীতির কারণে মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। মজুতদার ও চোরা কারবার। কিছু মজুতদার রয়েছে যারা কি করে, দ্রব্য সামগ্রী মজুত রেখে দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে, যার ফলে কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। এরপরের কারণ হলো সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি। বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, দুস্থ মহিলাদের ক্ষেত্রে, প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদের সহযোগিতা করার জন্য, দরিদ্র নির্মূল করার জন্য বা হ্রাস করার জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, যার কারণে কি করতে হচ্ছে, সরকারকে অর্থের সরবরাহ বাড়াতে হচ্ছে। যার ফলে কি হচ্ছে, অর্থের সরবরাহ যেহেতু বাড়ছে এজন্য সামগ্রিক চাহিদার পরিমাণ বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে এবং আমার কি দেখা দিচ্ছে, মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। এর পরের কারণ হলো অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি। সরকারের অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। এর পরবর্তী কারণ হলো যে অতিরিক্ত পরোক্ষ কর। এটা বাংলাদেশের মুদ্রাস্ফীতির একটি অন্যতম প্রধান কারণ বলা যায়, যে অতিরিক্ত পরোক্ষ কর। মোট রাজস্বের প্রায় 80% আসে এই কর থেকে। সুতরাং আমরা বলতে পারি যে অতিরিক্ত পরোক্ষ কর মুদ্রাস্ফীতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর পরবর্তী কারণ হিসেবে আমরা দিতে পারি বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন সময়ে আমাদের দেশে কি ঘূর্ণিঝড়, বন্যা, খরা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে, যার কারণে আমরা কিন্তু কৃষি উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উৎপাদনের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি, যার কারণে ওই সমস্ত দ্রব্যের কি হচ্ছে, দাম বৃদ্ধি পাচ্ছে এবং মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। এর পরের কারণ হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি। দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিকভাবে দেশের বাইরে বিভিন্ন দেশে যদি যুদ্ধ লেগে থাকে তাহলে সেটা কি করে, মুদ্রাস্ফীতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই একই রকমভাবে ভূমিকা পালন করছে এই দেশীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি। এর পরের কারণ হিসেবে আমরা বলতে পারি সরকারি ব্যয় বৃদ্ধি। আগেও বলা হলো, এবারও বলছি যে সরকার জনগণের কল্যাণের জন্য স্বাস্থ্য, শিক্ষা, ফিনান্স, ট্রান্সপোর্ট বিভিন্ন ক্ষেত্রে কি করে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়াচ্ছে। কারণ আমাদের তো উন্নয়ন দরকার, যদি আমরা ব্যয় বৃদ্ধি না করি তাহলে উন্নয়ন হবে না। আর এই সরকারি ব্যয় বৃদ্ধির কারণে কি হচ্ছে, আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। এরপরের কারণ হলো
ট্রেড ইউনিয়ন সেটা এখন বাংলাদেশের সকল কারখানার ট্রেড ইউনিয়ন এত শক্তিশালী যে কারখানার মালিক তাদের আন্দোলনের মুখে দাঁড়িয়ে বেতন বাড়াতে বাধ্য হচ্ছে, যার কারণে মুদ্রাস্ফীতি কিন্তু দেখা দিচ্ছে। এর পরের কারণ হিসেবে আমরা বলতে পারি সিন্ডিকেট বাণিজ্য। কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নিজেদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের বেশি দাম রাখছে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি করছে। এরপর কারণ হিসেবে আমরা বলতে পারি বাজার ব্যবস্থা তদারকির অভাব। বাজার ব্যবস্থা তদারকি করার জন্য যে সকল ব্যক্তিগণ নিয়োজিত রয়েছেন, যদি তারা কি করেন, তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন কিংবা দায়িত্ব পালন না করেন, তাহলে সেটা মুদ্রাস্ফীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বাজার ব্যবস্থা তদারকির অভাবের কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। এর পরের এবং শেষ কারণ হিসেবে আমরা বলতে পারি জীবনযাত্রার মান উন্নয়নের কারণে কিন্তু মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে বা স্ব উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখেছে, যার ফলে বাংলাদেশের মানুষের কিন্তু যে মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটেছে, যার ফলে কি হয়েছে, তাদের ক্রয় ক্ষমতা আস্তে আস্তে আগের তুলনায় বাড়ছে এবং তাদের সামগ্রিক চাহিদার পরিমাণও কিন্তু বাড়ছে। যেহেতু সামগ্রিক চাহিদার পরিমাণ বাড়ছে এবং সামগ্রিক চাহিদা বাড়ার কারণে আমাদের দ্রব্যের মূল্য বাড়ছে এবং এর ফলে কি হচ্ছে, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে বা মুদ্রাস্ফীতি আগের তুলনায় আস্তে আস্তে বাড়ছে। এই হলো বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ। কি কি কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে বা মুদ্রাস্ফীতি বাড়ছে, এতক্ষণ আমরা সে বিষয়ে জানলাম। এখন আমরা জানব বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব, ইফেক্টস অফ ইনফ্লেশন অন দ্য ইকোনমি অফ বাংলাদেশ। আমরা প্রথমে দেখি উৎপাদনের উপর কি ধরনের প্রভাব ফেলে মুদ্রাস্ফীতি। প্রথমেই হচ্ছে আমাদের উৎপাদনের উপর প্রভাব। ক নম্বর হচ্ছে কৃষি। দেখা যায় যে মুদ্রাস্ফীতির ফলে কৃষি পণ্যের উপকরণের তুলনায় কৃষি উপকরণের মূল্যের তুলনায় কৃষি উৎপাদিত পণ্যের মূল্য কি হয়, বৃদ্ধি পায়, যার ফলে এখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক অপেক্ষা ধনী কৃষকরা কিন্তু মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়। এরপরে শিল্পের ক্ষেত্রেও একই রকম অবস্থা পরিলক্ষিত হয় যে শিল্পের পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত উপকরণ রয়েছে সে সমস্ত উপকরণের তুলনায় শিল্প পণ্য উৎপাদিত দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, যার কারণে কি হয় যে ধনী শিল্পপতিরা আরো শিল্পপতির দিকে ধাবিত হয়। সেবা এই ক্ষেত্রে দেখা যায় যে সেবার যে মূল্য রয়েছে সেই মূল্যর পরিমাণ বৃদ্ধি পায় বা মূল্য বৃদ্ধি পায়, যার কারণে আগের তুলনায় কিন্তু সেবা খাতে সেবা প্রদান করা লোকজনের সেবা কিন্তু আগের তুলনায় বেড়েছে। এই মুদ্রাস্ফীতির ফলে সেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেবা কর্মীরা অনেক লাভবান হচ্ছে। এর পরে দেখব যে কর্মসংস্থানের উপর কি ধরনের প্রভাব ফেলে মুদ্রাস্ফীতি। তো বলা হচ্ছে যে অব্যবহৃত সম্পদের ক্ষেত্রে অর্থাৎ অপূর্ণ নিয়োগ অবস্থায় অর্থাৎ বেকারত্ব অবস্থায় মৃদু মুদ্রাস্ফীতি কর্মসংস্থানের উপর অনুকূল প্রভাব বিস্তার করে। কি বলা হলো যে অব্যবহৃত সম্পদ থাকা অবস্থায় বা অপূর্ণ নিয়োগ অবস্থায় বা বেকারত্ব অবস্থায় মৃদু মুদ্রাস্ফীতি কর্মসংস্থানের উপর অনুকূল প্রভাব বিস্তার করে, কারণ এই সময় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের পরিমাণ বাড়ানোর একটা প্রত্যাশা থাকে। কিন্তু যে অবস্থা বাংলাদেশে সৃষ্টি হওয়ার কথা ছিল বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে সে অবস্থা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। এর পরে দেখব আয় ও সম্পদের বন্টনের উপর প্রভাব। সীমিত আয়ের লোক, মুদ্রাস্ফীতির ফলে সীমিত আয়ের লোক কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য যদি বৃদ্ধি পায় তাহলে তারা আগের আয় দিয়েই কি আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে বাধ্য হয়।
এরপর শ্রমিক শ্রেণী, মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণীও ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের মজুরি কি আগের মতোই থাকলে কিন্তু দাম যদি বাড়ে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে কৃষিজীবী, মুদ্রাস্ফীতির ফলে কৃষিজীবীরা বা কৃষি পেশার লোকেরা মূলত লাভবান হয়, কারণ এক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে তারা মুনাফা আগের তুলনায় বেশি অর্জন করতে সক্ষম হয়। এবার ক্রেতা ও ভোগকারী, এক্ষেত্রে মুদ্রাস্ফীতির ফলে কিন্তু ক্রেতা ও ভোগকারী কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। ঋণদাতা ও ঋণ গ্রহীতা, মুদ্রাস্ফীতির ফলে ঋণ গ্রহীতা লাভবান এবং ঋণদাতা কিন্তু লোকসানের সম্মুখীন হয়। এরপরে উৎপাদনকারী ও ব্যবসায়ী, মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদনকারী ও ব্যবসায়ীরা লাভবান হয়, কারণ মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু উৎপাদন খরচ বাড়ে না, সাথে সাথে বাড়ে না, পরবর্তীতে আস্তে আস্তে বাড়ে, যার কারণে উৎপাদনকারী ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে লাভবান হয়। এরপরে রয়েছে করদাতা, এক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতির ফলে করদাতারা লাভবান হয়। মজুতদারি ও চোরা কারবারি, মজুতদারি এবং চোরা কারবারিরা কিন্তু মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়, কারণ তারা সাময়িক সময়ে দ্রব্যের সংকট তৈরি করে দ্রব্যের মূল্য বেশি করার চেষ্টা করে, যার ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এর পরে রয়েছে আমাদের বৈদেশিক বাণিজ্য কি হয়, বৈদেশিক বাণিজ্যে ঘাটতির পরিমাণ আমাদের বৃদ্ধি পায়, বৈদেশিক বাণিজ্যে ঘাটতির পরিমাণ বৃদ্ধি পায় এই মুদ্রাস্ফীতির ফলে। এরপর আমরা দেখব সামাজিক প্রভাব, সমাজে কি ধরনের প্রভাব ফেলে মুদ্রাস্ফীতির ফলে। দেখা যায় যে সমাজেও একটা আয় বৈষম্য পরিলক্ষিত হয়, এক্ষেত্রে ধনীরা আরো ধনী আবার গরিবরা আরো হতদরিদ্রে পরিণত হয় এই মুদ্রাস্ফীতির ফলে। 5 নম্বর প্রভাব হচ্ছে রাজনৈতিক প্রভাব, অর্থাৎ রাজনীতির উপরও কিন্তু মুদ্রাস্ফীতি প্রভাব ফেলে। মুদ্রাস্ফীতির কারণে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হতে পারে, আর রাজনৈতিক অস্থিরতা যদি সৃষ্টি হয় তাহলে সুশাসনে ব্যাহত হতে পারে। এই জন্য বলা হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা দরকার। এতক্ষণ আমরা দেখলাম যে বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে বাংলাদেশে মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায়, মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন ইন বাংলাদেশ, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বা মুদ্রাস্ফীতি প্রতিকার বা মুদ্রাস্ফীতি কিভাবে হ্রাস করা যায় সে বিষয় সম্পর্কে জানবো। মোটামুটি মুদ্রাস্ফীতি প্রতিকারের জন্য বাংলাদেশে 3 ধরনের নিয়ম পরিলক্ষিত হয় বা পালন করা হয়। সেটা একটা হচ্ছে আর্থিক নীতি, আর একটা হচ্ছে রাজস্ব নীতি, এবং প্রত্যক্ষ কিছু কার্যক্রম রয়েছে যার মাধ্যমে মুদ্রাস্ফীতি প্রতিকার করার চেষ্টা করা হয়। তাহলে আমরা প্রথমে দেখি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি। প্রথম হচ্ছে আমাদের কি, ব্যাংক হার পরিবর্তন। বাংলাদেশ ব্যাংক হার বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাংকগুলোর ঋণপত্রের খরচ বেশি পড়ে, বিধায় বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে কম ঋণ গ্রহণ করে, ফলে তাদের ঋণ প্রদান ক্ষমতা সংকুচিত হয়ে আসে। এমত অবস্থায় বেসরকারি ভোগ ও বিনিয়োগ প্রবণতা হ্রাস হেতু সামগ্রিক চাহিদা হ্রাস পায়, মূল্যস্তর হ্রাস পায়। আর্থিক নীতির মধ্যে দ্বিতীয় আমাদের পদ্ধতি বা ধাপ হচ্ছে খোলা বাজারে ঋণপত্র বিক্রয়। বাংলাদেশ ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহের তথা জনগণের উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়ে, ফলে সামগ্রিক চাহিদা হ্রাস পায়। 3 নম্বর পদ্ধতি হচ্ছে নগদ রিজার্ভ অনুপাতের পরিবর্তন। নগদ রিজার্ভ অনুপাতের পরিবর্তন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ রিজার্ভ বৃদ্ধির আইনগত প্রয়োগ থাকলে অর্থনীতিতে কি হবে, বিনিয়োগ এবং বিনিয়োগের পরিমাণ আমাদের কমে যাবে, যার ফলে কি হবে যে জনগণের হাতে নগদ অর্থের পরিমাণও কমে যাবে। এরপর 4 নম্বর আমাদের পদ্ধতি হচ্ছে আর্থিক নীতির ক্ষেত্রে ঋণের রেশনিং পদ্ধতি।
বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপত্র ভাঙানোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক বা কম অর্থ প্রদান নীতি গ্রহণ করলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা হ্রাস পায়। এরপরে রয়েছে বাংলাদেশ ব্যাংক বন্ধক বা মূল্যবান কোনো একটা মূল্যবান সম্পদ যদি বন্ধক বা জমার পরিমাণ বৃদ্ধি করে তাহলে সেক্ষেত্রে কি হবে, অর্থের যোগানের পরিমাণ কমে আসবে, যার ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। 6 নম্বর হচ্ছে ভোগ্যদ্রব্য ক্রয়ে ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণ। বাংলাদেশ ব্যাংক যদি ভোগ্যদ্রব্যে ক্রয়ে ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণ করে তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নৈতিক প্রভাব অনুরোধ করতে পারে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকদেরকে কি করতে পারে, অনুরোধ করতে পারে যে তোমরা অর্থের যোগান বা ঋণ প্রদান এভাবে রাখো, যার ফলে কি আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবো। এরপর বাংলাদেশ ব্যাংক প্রত্যক্ষ আদেশ জারি করতে পারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য। না, এই হলো আমাদের আর্থিক নীতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর্থিক নীতি, যে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তথা আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপর আমরা দেখব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা মুদ্রাস্ফীতি হ্রাসে রাজস্ব নীতি। রাজস্ব নীতির ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে সরকারি ব্যয়। সরকার জনগণের কল্যাণের জন্য অনুৎপাদনশীল খাতে ব্যয় কমাতে হবে বা ব্যয় বন্ধ করে যে উৎপাদনশীল খাতে যেখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় সেখানে সরকারি ব্যয় পরিমাণ বাড়াতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন অর্থের অপচয় না ঘটে। এর পরের উপায় হচ্ছে কর। প্রগতিশীল আয় করের মাধ্যমে প্রগতিশীল ব্যক্তির উপর যদি প্রগতিশীল আয় কর আরোপ করা হয় তাহলে কি হবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। 3 নম্বর মুদ্রাস্ফীতি হ্রাসে রাজস্ব নীতির তৃতীয় ধাপ হচ্ছে সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি করতে হবে। সরকার যদি জনগণ এবং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাহলে কি হবে, অর্থ সরকারের কাছে চলে যাবে, যার কারণে অর্থের পরিমাণ কিন্তু বাজারে কম থাকবে। এর ফলে কি হবে, দ্রব্যমূল্য একটা সহনীয় পর্যায়ে থাকবে কিংবা দ্রব্যমূল্য কমে যাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। এই হলো আমাদের মুদ্রাস্ফীতি হ্রাসের রাজস্ব নীতির হাতিয়ার। কয়টি আমাদের? 3টি, সরকারি ব্যয়, কর এবং সরকারি ঋণ। এরপরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রত্যক্ষ কার্যক্রম। আর্থিক নীতি এবং রাজস্ব নীতি ছাড়াও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিছু প্রত্যক্ষ কার্যক্রম রয়েছে যার মাধ্যমে আমরা কি করতে পারি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারি। 1 নম্বর হচ্ছে কি, উৎপাদন বৃদ্ধি। যে সমস্ত দ্রব্যের উৎপাদন খরচ কম এবং উৎপাদন বৃদ্ধি তাড়াতাড়ি করা সম্ভব সেই সমস্ত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাই বলা হচ্ছে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যক্ষ কার্যক্রমের মধ্যে উৎপাদন বৃদ্ধি একটি অন্যতম হাতিয়ার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এরপরে রয়েছে দাম নিয়ন্ত্রণ ও রেশনিং। সরকার দ্রব্যের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিতে পারে এবং পরিবার প্রতি কি রেশনিং ব্যবস্থা প্রচলন করে দিতে পারেন বা ব্যবস্থা করতে পারেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য। এরপর মজুরি নিয়ন্ত্রণ। সরকার প্রত্যেকটা কারখানার শ্রমিকদের মজুরির সর্বোচ্চ সীমা নির্ধারণ বা সর্বনিম্ন সীমা নির্ধারণ করে দিতে পারেন, অর্থাৎ এমন একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করে দিবেন যাতে শ্রমিকরা এ থেকে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, বরং তারা তাদের জীবনযাত্রা ভালোভাবে পালন করতে পারে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এরপর রয়েছে ফটকা বাজার ও মজুতদারি। সরকার ফটকা কারবারিদের উপর একটা জোরপূর্বক আদেশ জারি করতে পারে যে এর বেশি দ্রব্যের মূল্যের দাম রাখা যাবে না এবং মজুতদারিদের উপরও একটা নিয়ম করে দিতে পারে সরকার, যার ফলে কি হবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং অর্থনীতিতে সহনীয় অবস্থা পরিলক্ষিত হবে। এর পরের ধাপ হচ্ছে আমদানি বৃদ্ধি। আমদানি বৃদ্ধি করতে হবে যেন যে সমস্ত দ্রব্যের চাহিদা রয়েছে কিংবা যে সমস্ত দ্রব্যের অভ্যন্তরীণ বাজারে অভাব রয়েছে সেই সমস্ত দ্রব্যের আমদানি বৃদ্ধি করে ওই সমস্ত দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে এসে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার
উন্নয়ন বলা হচ্ছে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রত্যক্ষ কার্যক্রমের অন্যতম একটি উপায় হতে পারে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। প্রত্যন্ত অঞ্চলের সাথে রাজধানী ও বন্দর অঞ্চলের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যদি ঘটানো হয় তাহলে দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি হবে না, যার ফলে কি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে। এরপরে রয়েছে মুদ্রা বাতিল। মুদ্রা যদি যে বিষয়গুলোর কথা বা যে উপায়গুলোর কথা বলা হলো সেই উপায়গুলো যদি কাজে না দেয় তাহলে আমরা কি মুদ্রা বাতিল করতে পারবো। বাংলাদেশ সরকার মুদ্রা বাতিল করতে পারবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানি এবং স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে কিন্তু বিশেষ মুদ্রা বাতিল ঘোষণা করা হয়, যার ফলে কি মুদ্রাস্ফীতি একটা সহনীয় পর্যায়ে ছিল। এরপরে রাজনৈতিক স্থিতিশীলতা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এক কথায় রাজনৈতিকভাবে স্থিতিশীলতা আনয়ন করতে হবে। যদি রাজনীতিতে অস্থিরতা বিরাজ করে তাহলে জীবনযাত্রার মানের উপর এটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে কি হবে, মুদ্রাস্ফীতি আরো বাড়তে থাকবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এই যে সংকোচনমূলক নীতির কথা বলা হলো এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সংকোচনমূলক নীতিগুলো বাংলাদেশ ব্যাংক, সরকার এবং যৌথভাবে নিয়ন্ত্রণ করে বাংলাদেশে একটা সুন্দর সাবলীল পরিবেশ নিয়ে আসতে সক্ষম হবে। তো আজকে এই পর্যন্ত। আজকে আমরা কি শিখলাম ক্লাসে? শিখলাম যে মুদ্রাস্ফীতির কারণ কি, বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ কি, বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রভাব কি, অর্থাৎ মুদ্রাস্ফীতি ঘটলে বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলছে সেটা সম্পর্কে জানলাম। এর সঙ্গে আমরা জানলাম যে যেহেতু মুদ্রাস্ফীতি বাংলাদেশের বিভিন্ন খাতে অনুকূল আবার কোথাও প্রতিকূল, বেশিরভাগ ক্ষেত্রে প্রতিকূল প্রভাব রাখছে, এই প্রতিকূলতার কারণে কি করতে হবে, আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। তাই আমরা আজকে জানলাম যে মুদ্রাস্ফীতি প্রতিকারের বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ বা ধাপসমূহ বা হাতিয়ার সমূহ সম্পর্কে জানলাম। তো তোমাদের একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে বিষয়গুলো মুদ্রাস্ফীতি অধ্যায় থেকে, অর্থাৎ অর্থনীতি দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় মুদ্রাস্ফীতি এই চ্যাপ্টারের উপর যে বিষয়গুলো পড়ানো হলো সেই বিষয়গুলো আবার তোমরা কি করবে, বই বের করে সেটা দেখবে। কারণ তোমাদেরকে কিন্তু বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। বইয়ের সাথে যদি সম্পর্ক না রাখো তাহলে কিন্তু তোমার এটাই অর্ধেক থেকে যাবে। আমরা তো দিব, আমরা আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে তোমরা পাঠ্য বই একটু দেখবে, কারণ এমসিকিউ পাঠ্য বই যদি তোমরা না দেখো এমসিকিউ তোমাদের জন্য একটু কঠিন হতে পারে। এজন্য তোমরা প্রথম থেকে সব ভালোভাবে দেখবে, পড়াশোনা করবে। দেখা হবে সামনের ক্লাসে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য। সামনের ক্লাসে নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।